আস্তে আস্তে। তোমাকে ধুলাবালি পরিষ্কার করতে কে বলেছে? আমি তো করছি। ও কিছু না, ঠিক হয়ে যাবে। তুমি চুপচাপ এখানে বসে থাকো, তুমি আর একটা কোনো কাজ করবে না। আমি কি তোমার মতো অলস নাকি? আমি অলস? সিরিয়াসলি? তা নয়তো কি? কাঠের শেলফটা ফেলে দিয়ে আসলে। কত করে বললাম নিয়ে আসতে, নিয়ে আসলে কি হতো? একটা ঘুণে ধরা ভাঙা কাঠের শেলফ নিয়ে তোমার যত মাথা ব্যথা। নতুন বাসায় পুরনো আসবাবপত্র আনবো কেন? নতুন বাসায় নতুন জিনিসপত্র আসবে। আমিও তো পুরাতন হয়ে গেছি, আমাকে তাহলে ফেলে দিয়ে আসতে। খুব ঝগড়ার মুডে আছেন আপনি। চলো ঝগড়া করি। এই, এইটা কিন্তু আমার নাচ প্র্যাকটিস করার জন্য একদম ঠিকঠাক একটা জায়গা। নাচানাচির জন্য আবার ঠিকঠাক জায়গা লাগে নাকি? তোমার সাথে কথা বলা আর একটা গাধার সাথে কথা বলা একই কথা। হ্যাঁ হ্যাঁ। এই, দুপুরে ওষুধ খেয়েছো? না, আশ্চর্য, কেন? খেয়াল ছিল না। ওষুধের কথা খেয়াল ছিল না? ওষুধের বক্সটা কোথায়? আমি কিভাবে জানবো? মানে নাচের জিনিস আনতে তো ভুলে যাও না। ওষুধের বক্সটা তো তুমিই ব্যাগে ঢুকিয়েছিলে। হ্যাঁ আমি রেখেছিলাম, কিন্তু এখন তো এগুলো হেঁটে হেঁটে পালিয়ে যাবে না কোথাও, তাই না? একদিন ওষুধ না খেলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে না রাহাত? তুমি ডাক্তারি পাস করেছো কবে? মানে? তোমাকে কেউ এখন ডাক্তারি করতে বলেনি। এতগুলো টাকার ওষুধ কিচ্ছু খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার কি টাকার জন্য খারাপ লাগছে নাকি ওষুধগুলোর জন্য? খবরদার নবনী, এখন এমন কোনো বাজে কথা বলবে না যেটাতে আমার মেজাজটা আরো বিগড়ে যায়। তোমার মেজাজ তো ইদানিং সব কথাতেই বিগড়ে যায়। তুমি একটা লাং ক্যান্সারের পেশেন্ট, তুমি দুপুরের ওষুধ খেতে ভুলে যাচ্ছ, তুমি এখানে বসে ধুলাবালি খাচ্ছ। আশ্চর্য, মেজাজ খারাপ হওয়াটা স্বাভাবিক। আরে
রাজ সাহেব কি অবস্থা? আঙ্কেল আমার নাম রাহাত। এই হলো আর কি, মানে আঙ্কেল। আমি মাত্র 50-এর পা দিলাম, 50-এ তো আঙ্কেল হবে। জি আঙ্কেল, আই মিন ভাইয়া। কোথেকে আসছো? আমার ওয়াইফের জন্য একটু ওষুধ কিনতে গিয়েছিলাম ফার্মেসিতে। আচ্ছা, কি অবস্থা ওরা কি? চলে যাচ্ছে ভাই। আচ্ছা, আমার বাসাতে তো কোনো প্রবলেম নেই, মা বাড়িতে তো কোনো ডিস্টার্ব নেই না রাহুল? রাহাত, আমার নাম রাহাত। আর বাসায় অনেক সমস্যা আছে। বাথরুমের দরজাগুলো ঠিকমতো লক হচ্ছে না, জানলাগুলো ছিটকিনেও ঠিকমতো কাজ করে না, আর আপনার কিচেনের যে বেসিনটা ওটা দিয়ে পানিটা ঠিকমতো। এগুলো তো হওয়ার কথা না, কি বলো এগুলো? আচ্ছা চলো তো দেখি একটু। জি চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল না ভাইয়া। ওয়ালাইকুম সালাম। রায়ান, কোথায় সমস্যা করলে? এদিকে আস। মীরা, আম্মু একা একা বাইরে আসছো, যাও ভিতরে যাও, আমি আসছি, যাও। ও খুব মিষ্টি। ও কি আপনার মেয়ে? মানে আমার ভাইয়ের মেয়ে আর কি। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমার আর মায়ের সাথে ও থাকে। কি করব, মানে আমি তো বিয়ে করিনি, নিজের সন্তানের মতোই ভাবি, অনেক দেখে শুনে রাখতে হয়। রফিক, আমি কালকে মিস্ত্রি পাঠিয়ে দেবো ওখানে। আমার নাম রাহাত আঙ্কেল। আঙ্কেল না, ভাইয়া। রাহাত, রাহাত। আসি, ঠিক আছে, আসি। জি, আবার আসবেন। রহিম, রহিম শোনো। থ্যাংক ইউ। এই একটা গাছ কিনতে হবে। হঠাৎ কাজ? একটা সুন্দর ছোট ফুল ছাড়া গাছ। ফুল ছাড়া গাছ কেন? ফুল ফোটা পর্যন্ত অপেক্ষা করার মতো সময় যে আমার হাতে নেই, তাই। আরে আপনি চাইলে নিম গাছেও ফুল ফুটবে ম্যাডাম, আপনি খালি চেয়ে দেখেন। বাড়িওয়ালা আঙ্কেলের ভাতিজিটাকে দেখেছো? কি মিষ্টি নাম এটা। হ্যাঁ, কিন্তু বাড়িওয়ালার সমস্যা আছে। বেটা এক এক সময় আমাকে এক এক নামে ডাকে। বেটার বাদাম খাওয়া উচিত। ব্যাপারটা কিন্তু মজার আছে। আমি ভাবছি এখন থেকে আমিও তোমাকে মাঝে মাঝে ভুলভাল নামে ডাকবো। এই যেমন রহিম মিয়া, কুদ্দুস মিয়া। তাহলে আমিও এখন থেকে তোমাকে হুতুম পেঁচা বলবো। এ বাবা, আগে আমি ছিলাম বনলতা সেন, এখন হুতুম পেঁচা হয়ে গেলাম। বনলতা সেন তো তুমি এখন হচ্ছে। কিভাবে? এখন আর কিছুই তো বাকি নেই আমার। সব কিছুই আছে, কিচ্ছু বল। আমি শিওর তোমার জন্য জীবনানন্দ লিখে গেছে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার দিশা। তুমি কি এখনো আমার চুলের দিকে তাকাও? শোনো, বনলতা সেনে আরেকটা লাইন আছে না, হাল ভেগে যে নাবিক হারায়েছে দিশা। আমি হলাম সেই নাবিক যে হাল ভেঙে তোমার জন্য দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে। তোমার জন্যই কবি সুমন লিখেছেন, শেষ পর্যন্ত তোমাকে চাই। জানো,
তোমার এই কথাগুলোর জন্যই আমার জীবনটাকে এখন অনেক হালকা মনে হয় আমার কাছে। যার চোখ পাখির নীড়ের মতো, যার মুখ শ্রাবস্তির কারুকার্য, তার জীবন তো হালকাই হবে। বাপ রে বাপ, কি হয়েছে আজকে তোমার? সব ঠিকঠাক আছে তো? আমার তো সবই ঠিক আছে, কিন্তু তুমি ভুলে গেছো যে তুমি আমাকে বিয়ের আগে জীবনানন্দ বলে ডাকতে। কিচ্ছু ভুলিনি আমি, কিন্তু অত বড় নাম এখন একবারে বলতে খুব কষ্ট হয়। নামটা একটু ছোট করে দাও না। না থাক, তোমাকে রাহাতই ডেকো। তুমি ওষুধ খেয়েছো? ভুলে গেছি। তোমার, আমি কালকে সারাদিন অফিসে থাকবো, তোমার এখন নিজের যত্ন একটু নিজে নেওয়া শুরু করতে হবে। আশ্চর্য। সব সময় হেলমেটটা ভুলে যাও। লাগে না 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 আও আও কি খবর? দুজন মিলে বেড়াতে যাচ্ছ না? আঙ্কেল ওই যে, সরি ভাইয়া, ওই নবনীকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছিলাম আর কি। আচ্ছা, সাবধানে যেও, কারণ দেশের অবস্থা তো ভালো না। হচ্ছে মীরা, ওই যে সেদিন পালিয়ে গেছিল আমার ভাতিজা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি মীরা? ভালো। স্কুল কেমন কাটলো? ভালো। খুব কম কথা বলো না। স্কুলে যাওয়ার সময় প্রতিদিন যে কান্নাকাটি করে না, ওর সাথে যুদ্ধ করা লাগে। ঠিকই তো আছে, স্কুলে যেতে কার ভালো লাগে বলো? জানো, আমি যখন স্কুলে পড়তাম তখন আমার স্কুলে যেতে একদম ভালো লাগতো না। শুনছি তুমি নাকি মারা যাবে, চাচু বললো। কি হলো এগুলো? আজকাল ছেলেমেয়েরা বলে সব। সরি বলো, সরি। সরি। না মা, তোমার সরি বলার কিছু নেই। তুমি তো সত্যি কথাই বলেছো। তুমি একদিন আমাদের বাসায় এসো, আমার বাসায় অনেক পুতুল আছে, দেখাবো তোমার। চলো চলো, চলো। আচ্ছা। এই রহিম আসি। চলো রহিম। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? এদিকে এসো। না থাক। আহা, এসো, চল বসো। তোমাদের বাসাটা অনেক সুন্দর। ধন্যবাদ। তুমিও অনেক সুন্দর। তাই? কিন্তু আমার চেয়ে যে তুমি বেশি সুন্দর। জানি, আমার মাও বলতো আমি সব থেকে সুন্দর। এটা কি? এটা হচ্ছে ঘুঙুর, এটা পায়ে পরে আমি নাচ করি। তুমি নাচতেও পারো? দেখবে? হ্যাঁ। তোমাকে কিছু মুদ্রা করে দেখাই। ময়ূর, এটা হচ্ছে ভ্রমর, এটা হচ্ছে আলপদ্ম। তুমি এটা- কি আসলেই মারা যাবে? সবাই তো তাই বলে। মারা যাবার পরে কি তুমি তারার দেশে যাবে? মনে হয়। কেন বলো তো? তুমি আমাকে একটা সাহায্য করবে? কি সাহায্য? আমি আমার বাবা মার কাছে কিছু চিঠি লিখে পাঠাতে চাই, সেগুলো তুমি আমার বাবা মার কাছে পৌঁছে দেবে। ঠিক আছে, কিন্তু একটা শর্তে, তোমাকে প্রতিদিন আমার কাছে নাচ শিখতে হবে। আচ্ছা, তাহলে আমি কালকে থেকে চিঠি নিয়ে আসবো। আচ্ছা, আর আমিও তোমার বাবা মার কাছে তোমার লেখা চিঠি পৌঁছে দিব। আচ্ছা। এখন আসো, তোমাকে কিছু মুদ্রা আমি শিখিয়ে দিই। পতাকা, ত্রিপতাকা, অর্ধ পতাকা, অর্ধচন্দ্র, এটা হচ্ছে
এভাবে হ্যাঁ, অর্ধচন্দ্র, হংসপক্ষ, আলাপদ্মা, মুষ্টি, শিখর, ত্রিশূল, ময়ূর, এই ময়ূর। সোজা হয়েছে? সোজাই তো মনে হচ্ছে। ডান দিকে একটু বাঁকা। এরকম খুঁতখুঁতে স্বভাবের হলে তো কখনোই আর এটাকে সোজা মনে হবে না। ও জানো, আজকে মীরা এসেছিল বাসায়। কেন? ও বলছিল ওর বাবা মার কাছে চিঠি দিতে হবে, আমি মারা যাওয়ার পর সেগুলো যেন দিয়ে আসি। কি সহজ চিন্তা ওদের, তাই না? হুম, আমি তোমাকে বাসায় রেখে যাই যাতে তুমি বিশ্রাম নিতে পারো। পিচ্ছি এসে যদি হয় তোমাকে ডিস্টার্ব করা, তা তো সমস্যা। কখন বললাম আমি যে ও জ্বালাতন করে? আমি তো ওকে আরো নাচ শেখাচ্ছি। তোমাকে শরীরের উপর এত প্রেশার দিতে কেউ বলেনি নবনী। শরীরের উপর প্রেশার কোথায় দিলাম রাহাত? আমি একা একা কি করব বাসায়? আগের বাসায় তাও বাচ্চাদের নাচ শেখাতে যে ওদের সাথে সময় কেটে যেত, এখানে তো তাও নেই। সারাদিন একা একা কি করব আমি? বিশ্রাম নেবে। তুমি অসুস্থ নবনী, তোমার জন্য আমি অফিসে বসে সারাদিন টেনশন করি। কেন শুধু শুধু আমার টেনশনটাকে বাড়াচ্ছ? আমি এত পরিশ্রম করছি যাতে তুমি একটু সুস্থ থাকতে পারো, আর তুমি কি করছো? তোমার ক্যান্সার হয়েছে নবনী, লাং ক্যান্সার। এটা কোনো ছোট ব্যাপার না। তোমার আচরণ দেখলে মনে হয় আমি ইচ্ছা করে অসুস্থ হয়েছি রাহাত। আমি এটা কখন বললাম? আমি বুঝি রাহাত, ক্যান্সার কেউ ইচ্ছা করে বাঁধায় না, কেউই মারা যেতে চায় না। আমি জানি আমি তোমার জীবনে বড়সড় একটা বোঝা হয়ে গেছি, তোমার গলার কাটা হয়ে গেছি। নবনী, নবনী, আমি তোমার জন্য এত কিছু করছি, আমার সব কিছু ফেলে রেখে তোমার জন্য এত পরিশ্রম করছি, এরপর আমাকে তুমি এভাবে বলছো? সত্যি তো বলছি, আমি কারো কলার কাটা হয়ে থাকতে চাই না। তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো, আর যে কয়টা দিন আমি বেঁচে আছি আমি ভালো থাকতে চাই, আমি সুখে থাকতে চাই, কারো গলার কাটা হয়ে না। প্লিজ শান্ত হও, প্লিজ প্লিজ বাবা, সরি বাবা, আমার সরো প্লিজ। সরি বলছি, আমার ভুল হচ্ছে। চলে এসেছো? এসো, বসো। এইটা আমার বাবা মাকে দিয়ে দিও। ঠিক আছে। আচ্ছা, আমি কি এটা পড়তে পারি? হ্যাঁ। মা, তুমি বলেছিলে মানুষ মারা গেলে আকাশে ওই তারার দেশে চলে যায়। তুমি আর বাবা দুজনেই এখন সেখানে আছো। আমার মন খারাপ হলে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, তারা দেখি। আচ্ছা, তোমরা কি ওখান থেকে আমাকে দেখতে পাও? জানো মা, এখানে নবনী আপু আছে। আপু কিছুদিন পরে তোমাদের ওখানে চলে যাবে। আমি আপুর কাছে তোমাদের জন্য লেখা চিঠিগুলো পাঠিয়ে দিচ্ছি। আমি তো এখন অনেক ছোট, না হলে আমি তোমাদের ওখানে চলে আসতে পারতাম। তোমার কথা, বাবার কথা মাঝে মধ্যে আমার অনেক মনে পড়ে। তোমাদেরও কি আমার কথা মনে পড়ে?
তোমার কাছে তো ঘুঙুর নেই। না। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে দিব। আরও একটা ব্যাপার কি জানো, যখন তুমি ঘুঙুরের শব্দটা শুনবে তখন তোমার জন্য নাচ করতে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ। চলো তোমার প্রথম ক্লাস শুরু করি। এটার মানে হচ্ছে ক্রোধ। চোখটাকে এরকম বড় বড় করে তাকাবে। ক্রোধ মানে? ওহ, ক্রোধ মানে হচ্ছে রাগ। যখন তুমি এরকম চোখ বড় বড় করে তাকাবে, নাচের ভাষায় বলা হবে তুমি তখন রেগে আছো। ঠিক আছে, করি আরেকবার। তারপর হচ্ছে পুষ্পপৌতা, এর মানে হচ্ছে ফুল দেয়া। সহজ ভাষায় বলতে গেলে তুমি ফুল দিচ্ছ। এইটা হচ্ছে চক্র, এর মানে হচ্ছে চক্কর মানে কি গোল? একদমই তাই, চক্র মানে হচ্ছে গোল। এটা মানে হচ্ছে সম্পুতা, মানে নিজের কাছে রাখা। সেটা হতে পারে কোনো রহস্য, কোনো গোপন কথা, কোনো সুখের মুহূর্ত কিংবা দুঃখের, যা আমরা নিজেদের মধ্যে রেখে দেই এবং সেটা একান্তই আমাদের নিজেদের। আর এটা মানে হচ্ছে কিলাক, অর্থ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যেমন তোমার আমার, আমাদের সবার, যেটা আমরা ধরে রাখি। একসাথে করি তাহলে সবকিছু। ক্রোধ, চক্র। মামা, আপনার কাছে বেলি ফুল গাছ হবে না? না, বেলি ফুল গাছ তো শেষ হয়ে গেছে। এটা নেন, এটা খুব সুন্দর, অনেক ফুল ফুটবো। কিন্তু বাগান বিলাস তো অনেক বড় গাছ, আমার একটা ইনডোর প্ল্যান্টস হলেই চলবে, ছোটোখাটো। ওটা দিয়ে দিন তো আমাকে, একটা সাদা টবের মধ্যে ভরে দিবেন। কিন্তু আপা ওইটার মধ্যে তো ফুল ফুটবো না। আমার ফুলের দরকার নেই, গাছ হলেই চলবে। জানো রাহাত, যদি আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি একসাথে এই সব গাছ কিনে নিজের একটা বাগান বানাতাম। আর ওই বাগানের দেখাশোনাটা কে করতো? তুমি। আমাকে এখন ওই বাগানের মালিটাই বাগানো বাকি আছে তোমার। আমার একটা শখ পূরণের জন্য মালি না হয় হলে? তোমার তো শখের শেষ নেই। থেকে কি লাভ বলো? আসলে শখ পূরণ করার সময় আসলে আমরা পাই না। অবশ্য না পাওয়ার মধ্যে একটা আলাদা মজা আছে। কেমন সেটা? এই যে পেয়ে গেলে তো সব পেয়ে গেলাম, না পাওয়ার মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করে। ঠিক ওই গানটার মতন, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। চিঠি দিতে আসছিলাম। ঠিক আছে, আমার হাতে তো গাছ, তুমি ভেতরে চলো। এসো, ভেতরে এসো। এই গাছটার নাম কি? এটার নাম হচ্ছে পলিসিয়া প্ল্যান্ট। তুমি একটু বসো, আমি আসছি।
আজকে আমরা আলতা দিব। আলতা দিলে কি হয়? আলতা দিলে মন ভালো থাকে, তখন নাচতেও খুব ভালো লাগে। তোমার কি এখন মন ভালো হয়ে গেছে? এই যে আমি আলতা দিয়েছি পায়ে, তারপর তুমিও এসেছো, এখন আমার মন অনেক ভালো। দাও তোমাকে আলতা দিয়ে দিই। একবার ফিরে তাকা, শহর ধসে পড়ে তোমার চাহিদায়। মারহাম এইবার ঘুরে তাকাও, তোমার ঘ্রাণ জমায় বন্দর, শালিক গান গায়। তোমায় দেখে যাই, আজান যত স্নিগ্ধ, যত দূর যায় হাওয়া, বৃষ্টি সীমানা। মারহাম। আসসালামু আলাইকুম। একা একা সিগারেট খেলে সিগারেটের উপর মায়া কমে যায়। আমি ওই একই কাজে আসছি, ফেলতে হবে না। লাইটার দাও। খাও। তোমার ওয়াইফের অবস্থা কি? চলছে ভাই, ডাক্তার কি বলল? হাতে আর কয়েক মাস সময় আছে। তোমরা আগে থেকে কিছু বুঝতে পারো না? খুব কাশি হতো ওর, ডাক্তার দেখাতে চাইতো না, কিন্তু ওর একদিন কাশতে কাশতে রক্ত মানে প্রচুর রক্ত বমি হয়। এরপর ডাক্তার দেখালাম, টেস্ট করালাম, কিন্তু যখন ডিটেক্ট হলো তখন লাস্ট স্টেজ। একটা কষ্টের ব্যাপার। হ্যাঁ, চোখের সামনে এতটুকু একটা মেয়ে মারা যাবে আমরা জানছি, আমাদের কিচ্ছু করার নেই। খুব কষ্টের ব্যাপার। আমি ব্যাপারটা মেনে নেবার চেষ্টা করছি, কিন্তু নিজেকে বুঝাতে পারছি না ভাইয়া। অবশ্যই জীবনটা কেমন যেন অদ্ভুত, অর্থহীন, অথচ মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়ায়। আমার জীবনটা দেখো, ছোটবেলা মারা গেল, ভাতিজি আর মাকে সময় দিতে দিতে আর কিছুই করতে পারলাম না, বিয়েটাও করলাম না। তো মাত্র 50 ভাইয়া, স্টিল ইয়াং। এত কষ্টের মধ্যেও হাসালে। হ্যাঁ শোনো, আমি আসলে অন্য একটা কথা বলতে চাই তোমাকে, কিন্তু সব মিলিয়ে যে পরিবেশ পরিস্থিতি সব মিলে না, আমি মানে কীভাবে বলবো আর কি। না না ভাইয়া, বলেন, সমস্যা নেই, বলেন। মানে মীরা তো তোমার স্ত্রীর কাছে নাচ শেখে, মীরা খুব খুশি, আমিও খুব খুশি, কিন্তু আমার মা মানে মীরার দাদি উনি একটু মানে সমস্যা তৈরি করছে, ভালোই সমস্যা তৈরি করছে। মানে পুরোনো দিনের মানুষ তো এসব তো কিছু আসলে বোঝে না। মানে না মানে আসলে নবনী তো সারাদিন বাসায় খুব একা থাকে। মীরার সাথে ওরা যখন একসাথে নাচ করা স্টার্ট করলো, নাচ শেখা স্টার্ট করলো, তখন আমার মনে হলো কি যে মানে আমি আর বাধা দিইনি আর কি। কিন্তু আপনি চিন্তা করবেন না,
আমি ওকে বলে দেব। ঠিক আছে, বলো। হ্যাঁ, শোনো, মানে সুন্দর করে পরিবেশ তৈরি করে বুঝায় তারপরে বলো। ও তো অসুস্থ মানুষ না, ও যেন কষ্ট না পায়। আপনি চিন্তা করবেন না ভাই, আমি ওকে বুঝিয়ে বলবো। সিগারেটের কোনো টেস্ট নাই, মনে হচ্ছে ওর মধ্যে ইটের গুঁড়া দিয়ে রাখছে। আরে মীরা, তোমার জন্য তো অপেক্ষা করছিলাম। এসো, ভেতরে এসো। কি হয়েছে মীরা? এটাই শেষ চিঠি। আমি আর কালকে থেকে আসবো না। তুমি বাবা মাকে বলে দিও। কেন মা, কি হয়েছে? দাদু মা আমাকে আসতে দেয় না। আমি আজকে জোর করে এসেছি বলে আমাকে মেরেছে। আপনি কি ওর দাদি হন? হ্যাঁ, কি ব্যাপার? এইটুকু মেয়েকে কেউ মারে? ও, তুমি তাহলে সেই মাইয়া যে আমার নাতিনের মাথার মধ্যে নাচের ভুট ঢুকাইছো না? আশ্চর্য, ও নাচ শিখলে আপনার কি সমস্যা? কি সমস্যা মানে? আমার নাতিনে আমি বানাবো ডাক্তার, ইঞ্জিনিয়ার, হ্যাঁ? একটু শেয়ার হইলে ভালো বিয়া দেবো। এইসব নাচুন না মাইয়ারে কি কেউ বিয়া করবো? একটা মেয়ে বড় হতে পারলো না, তার আগে আপনি তাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন? আজ ওর বাবা মা বেঁচে নেই বলে আপনার যা মন চায় তাই করবেন? ও বাবা, হ্যাঁ? নাতিন আমার, ওরে কেমনে পালমু না পালমু হেই তালিম তোমার কাছ থেকে লোন লাগবো? হ্যাঁ মাইয়া, তুমি তো দেখি বাড়ি বজ্জাত, অসভ্য খাসটা মাইয়া একটা। আশ্চর্য, আপনি আমাকে গালিগালাজ কেন করছেন? তো গালাগালি করুন না তো কি করুন, তোমার করলে সোহাগ করুন। তুমি আমার নাতিনের ভূতের কীর্তন শিখাইবা আর আমি কিছু কয়ে দেবো না? না, আশ্চর্য, আপনার আমাকে নিয়ে কোনো সমস্যা থাকলে আপনি আমার সাথে কথা বলবেন। আপনি এতটুকু মেয়ের গায়ে হাত কেন তুলেছেন? মুখে মুখে কথা কয়। হ্যাঁ, কে এই নিজে একটা বাচ্চা পয়দা করতে পারো না, অন্যের পোলাপান লয়ে টানটানি করো কে? আপনি কিন্তু অতিরিক্ত উল্টাপাল্টা কথা বলছেন। চুপচাপ সবকিছু সহ্য করছি বলে তার মানে এই না যে আমি আপনাকে কোনো কিছু বলতে পারবো না। থামো, তুমি নিশ্চয়ই আমার নাতিনকে কালা জাদু করছো, এলিগা বারবার ও তোমার কাছে যাইতে চাই। আমি কিছু বুঝি না, সব বুঝি আমি, সব বুঝি। আর আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? হ হ, সত্য কথা কইলি তো মাথায় সমস্যা দেখা দেয়। এভাবে বললে হবে না। আপনাকে কিভাবে শাস্তি করতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। আমি এক্ষুনি পুলিশকে ফোন দিয়ে বলবো আপনি একটা বাচ্চা মেয়েকে মারধর করেন। আল্লাহ, আমার নাতিনের মাথাটা খাইয়ে দিছি তো। ও আল্লাহ, আমি এখন কি করি? আমার নাতিনটা লয়ে যাবো। আল্লাহ, কে আসো? কেন? আরে আপনি চিৎকার কেন করছেন? আল্লাহ রে, কেন আছে? আরে এই মাইয়া দেখ না, কি সব করতেছে? কি হয়েছে? আপনার এই পাগল মাকে জিজ্ঞাসা করুন। হ্যালো, দেখো রহমান, তোমাকে আমি অনেক পছন্দ করি। তোমার ওয়াইফ অসুস্থ, সে কারণে তোমাদেরকে অনেক স্নেহ করি। এর কারণেই না যে তোমরা যা খুশি তাই করতে পারো। ভাইয়া কি হয়েছে? তোমার ওয়াইফ আজকে আমার বাসায় এসে আমার মায়ের সাথে মীরাকে নিয়ে ঝগড়া করে গেছে। তোমাকে বললাম বুঝায় বলো, আমার মা এগুলো পছন্দ করে না, তুমি তো শুনলা না। তোমার ওয়াইফ তারপরেও আমার মায়ের সাথে ঝগড়া করে গেল। দেখো, আমি অশান্তি চাই না, এই মাসের মধ্যে তোমরা বাসা ছেড়ে দাও। সমস্যা নাকি? বাসা ছেড়ে দিতে বলেছে না? জানতাম আমি। না, বাসা লিখে দেবে তোমার নাম। তোমাকে আমি বারবার নিষেধ করেছিলাম ওই মেয়ের সাথে তোমার এত খাতিরের দরকার নেই, তাও তুমি সেটাই করলে। এখন মাসের মাঝখানে আমি কোত্থেকে বাসা জোগাড় করবো? আমাকে কি একটু শান্তি দেওয়া যায় না?
ওই বুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করলো, তুমি তার প্রতিবাদ না করে আমাকে কথা শোনাচ্ছ? হ্যাঁ শোনাচ্ছি, কারণ দোষটা তোমার। বাসাটা ওনাদের, মেয়েটা ওনাদের, এর মাঝখানে তোমার থাকার তো আগ্রহ কেন? আমি যেটা বলবো তোমায় সেটা শুনবা না? আমি যেটা যখন তোমাকে নিষেধ করবো তোমার সেটা উল্টাই করতে হবে, এতই গো তোমার। কি উল্টা করলাম আমি? উনি কেন তোকে একটা বাচ্চা মেয়ের গায়ে হাত তুলবে? ওনার কোন অধিকার আছে যে উনি একটা মেয়েকে হাত তুলবে? তো তাতে তোমার কি? ও তোমার কি হয়? ওটা ওদের মেয়ে, ওরা যেভাবে ইচ্ছে শাসন করতে পারে, এর মাঝখানে আমরা থাকবো কেন? কারণ মারটাও আমার জন্য খেয়েছে। আর যদি ওর মা বাবা বেঁচে থাকতো তাহলে করে পারতো গায়ে হাত তুলতে? যার বাবা মা আমরা না, নবনী, ও আমাদের কিচ্ছু হয় না। তোমাকে আমি বারবার বলছি, তুমি প্লিজ এই সিনকেট বন্ধ করো। নবনী, 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 নবনী। রাহাত, তোমাকে তো কয়েকবার ফোন দিয়েছিলাম, ধরো নাই। ভাইয়া একটু ব্যস্ত ছিলাম, ওই নবনীকে নিয়ে আসলে একটু হাসপাতালে আসতে হয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নাই। নবমী কেমন আছে? ভালো না ভাইয়া। শোনো, যে কোনো ধরনের সাহায্য লাগলে আমাকে বলবে, হ্যাঁ? আর একটা বিষয় হচ্ছে, তোমাকে এই বাসা ছাড়তে হবে না, হ্যাঁ? আমার মা তো আসলে পাগল, ওনার তো হুঁশ নাই, কখন কি বলে না বলে। ওই দিন উত্তেজিত হয়ে একটু বলে ফেলেছি, তুমি কিছু মাইন্ড করো না, হ্যাঁ? তুমি এই বাসাতেই থাকছো। ভাইয়া নবনী চলে গেলে আমার আর কেউ থাকবে না। এত বড় বাসার আমার কোনো প্রয়োজন নেই। আমি কোথাও একটা ছোট বাসা নিয়ে চলে যাব। সবচেয়ে বড় ভুলটা তো আমিই করেছি। আসলে যেদিন থেকে ওর অসুস্থতা, ওর মারা যাবার খবরটা আমি জানতে পেরেছি, সেদিন থেকে আমার খুব অস্থির লাগতো। হুটহাট রেগে যেতাম। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। চাইলে ওকে আরেকটু ভালো রাখতে পারতাম। আমি এই কয়েকদিন একটু ওর সাথে থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, মানে যে কোনো ধরনের সাহায্য হলে কোনো দ্বিধা না করে আমাকে বলবে, হ্যাঁ? যে কোনো ধরনের সাহায্য লাগবে। ঠিক আছে ভাই। চেহারার এ কি অবস্থা করেছ? কেমন লাগছে এখন তোমার? জানি না, মারাই তো যাব। কেমন লাগছে জেনে আর কি হবে। তুমি নিজের যত্ন নিও। আমার
ফুল গাছটাতে পানি দিও। আমার নাচের যত জিনিসপত্র আছে ওটা কোনো একটা নাচের স্কুলে দিয়ে দিও। তুমি সুস্থ হয়ে যাবে না অনেক। এসব কথা বলা বন্ধ করো। আমাকে আর কত মিথ্যা বুঝ দিবে রাহাত? শরীরটা তো আমার, আমি তো বুঝি। সব সময় বেশি কথা বলো। একটা চুপচাপ রেস্ট নাও না প্লিজ। সাবধানে থেকো, নিজের যত্ন নিও। আর আমার গাছটাতে পানি দিতে ভুলো না। আলমারিতে আমার জমানো কিছু টাকা আছে, খরচ করো। মীরাকে বলো ও ডাক পিও না, ওর চিঠিগুলো পৌঁছে দিবে। ভাইয়া একটা ফর্ম পূরণ করতে হবে ডেথ সার্টিফিকেটে, আর ডেড বডি নিচে চলে গেছে, নিচে গেলেই পাবেন। আপনি তাহলে ফর্মটা একটু পূরণ করে দিন। কি অবস্থা রাত? আমাকে একটা ফোন দিলেই পারতে। নবনী কেমন আছে? নবনী আর নেই ভাই, সব শেষ। কবে, কিভাবে, মানে কি বলতে হবে আমি জানি না আসলে। কতদিন? আপনি আমার জন্য অনেক করেছেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না। তুমি এভাবে বলছো কেন? তোমার যখন যা সাহায্য লাগে, হেল্প লাগে আমাকে বলবে। আমি তো তোমার ভাই নাকি? ভাই আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। নবনী যে মারা গেছে এটা মীরাকে জানাবেন না। আমি সারা জীবন নিজেকে এটা বলে সান্ত্বনা দেবো, অন্তত একটা মানুষের কাছে নবনী এখনো বেঁচে আছে। ঠিক আছে, জানবে না, নিশ্চিত থাকো, জানবে না। তুমি সাবধানে থেকো, ফোন দিও আমাকে। ভাইয়া, আপু আসেনি? না, তোমার আপু একটু অন্য দেশে বেড়াতে গেছে। তুমি চিঠি এনেছো? হ্যাঁ। ভাইয়া, নবনী আপুর আসবে না? হ্যাঁ, আসবে। শোনো, তোমার আপু কিন্তু তোমাকে সব সময় দেখছে। তুমি চিঠি লেখা থামাবে না, হ্যাঁ? আমি প্রতি মাসে একবার করে এসে তোমার চিঠিগুলো নিয়ে যাব, কেমন? আচ্ছা। তোমার আপু
এগুলো তোমাকে দিয়ে গেছে। ধন্যবাদ। মা, আমি সবগুলো চিঠি নবনী আপুর কাছে দিয়ে দিয়েছি। আপু বলেছে আপনাকে খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে চলে যাবে। তোমাদের সাথে দেখা হলেই আমার চিঠিগুলো দিয়ে দেবে। জানো মা, নবনী আপু খুব ভালো, আমাকে নাচ শেখায়। আমি এখন আঙ্গুল দিয়ে ময়ূর বানাতে পারি, এগুলোকে বলে নাচের মুদ্রা। ধসে পড়ে নবনী আপুর কি যেন হয়েছে, মাঝে মধ্যে কেমন চুপচাপ হয়ে থাকে, কি যেন ভাবে একা একা। আমার মনে হয় আপু কয়েকদিন পর তারার দেশে চলে যাবে, তো এজন্য মন খারাপ করে থাকে। ঘুরে তাকা আপু আমাকে বলেছে তোমাদের সাথে দেখা হলে আমার সব কথা বলবে। তোমার ঘ্রাণ দাদি কি কারণে যেন নবনী আপুকে দেখতে পারেন না, কিন্তু জানো নবনী আপু অনেক আমাকে আদর করে। গান গায় আচ্ছা নবনী আপু তোমাদের ওখানে চলে গেলে আমি কার সাথে গল্প করব? আমার তো তখন আরো একলা লাগবে। আপু তোমাদের ওখানে চলে গেলে তোমরা ওনাকে দেখে রেখো। আপু তো কোনোদিন এর আগে সেখানে যায়নি। আর হাত ইতি মীরা। তোমায় দেখে যাই আজান যত স্নিগ্ধ যত দূর যায় হাওয়া বৃষ্টি সীমানা মারহাম আমি ছুটেছি ঝড়ের বেগে মারহাম